স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। শুধু জানে তার পেট খারাপের সময় হেনা খান দুটো ট্যাবলেট খাইয়েছিল, একটা ছোট্ট একটা বড়। বড়টার নাম প্যারাসিটামল হলেও ছোটটার নাম মনে নেই। মায়া কিছুতেই মনে করতে পারছে না। বাসায় গিয়ে হেনা খানের কাছে জিজ্ঞাসা করবে, ততক্ষণে যদি ডাক্তার সাহেবের আরও বেশি বুকে ব্যথা হয় তো। তাই মায়া নাম না জানা ওষুধের চিন্তায় চট করে বলে উঠল, একটা ছোট্ট ওষুধের সাথে এত বড় একটা ঔষধ খাবেন ডাক্তার সাহেব কেমন? তাহলেই হবে, বুকের ব্যথাটাও চট করে ভালো হয়ে যাবে, দেখেন আপনি। মায়ার কথায় গা কাঁপিয়ে শব্দ করে হেসে ওঠে আয়ন। দুহাতে মায়ার ঘাল টেনে বলে ওঠে, উফ, আমার ডাক্তার নেড়ে সারা বছর ছোট বড় ট্যাবলেট প্যারাসিটামল খেতেও রাজি আছি, তারপরও এই রোগীর এই ডাক্তার নিয়েই চাই। ডাক্তার নিয়ে ও তার চিকিৎসা দুটোই মনে ধরেছে ব্যাপক। আয়নের হুটহাট গাল টেনে দেওয়ায় মায়া চমকে ওঠে, ভয়ার্থ দৃষ্টিতে তাকায় আয়নের মুখপানে। আয়ন হুট করে মায়ার ভয়ের কারণটা বুঝতে পেরে হাত গুটিয়ে নেয়। মায়া ভয়ার্থ দৃষ্টিতে আশেপাশে তাকায় মুহূর্তেই, হৃদকে খোঁজার চেষ্টা করে। মুখের হাসিটা বিলীন হয়ে কপাল কুঁচকে মায়ার ভয়ার্থ দৃষ্টি পর্যবেক্ষণ করে আয়ন। মায়া কাকে খুঁজছে সেটা বোধগম্য হচ্ছে না। মায়াকে স্বাভাবিক করার জন্য প্রসঙ্গ পাল্টিয়ে বলে ওঠে, তোমার স্কুল ছুটি কয়টায়? মায়া ঘাড় ঘুরিয়ে তাকায় আয়নের দিকে। হৃদের ভয়ে আয়নের সাথে নিজের কথা আর টানতে চাচ্ছে না, তাই এক বাক্যে বলে ওঠে, জানি না। আয়ন মায়া বদলিত ভয়ার্থ দৃষ্টি দেখে কপাল কুঁচকে তাকায় সেই দিকে। মেয়েটা অল্পতেই ভয়ে সিটিয়ে যায়। বিষয়টা মোটেও আয়নের পছন্দ হচ্ছে না। অকারণে এতটা ভয় কিসে? আয়ন জোরাজুরি করতে চায় না মায়ার সাথে, তাই মায়াকে সময় দিচ্ছে। কিন্তু মায়া যে হারে আয়নকে হুটহাট ভয় পাচ্ছে, এতে করে আয়ন মায়াকে ভয় নয় বরং উঠিয়ে নিয়ে বিয়ে করে বসবে ভয় ভাঙানোর জন্য। মায়ার ভয়ার্থ দৃষ্টি আয়নকে কষ্ট দেয়, সেটা কিভাবে বোঝাবে এই মেয়েটাকে? সে কি আদৌ কখনো বুঝবে তার কষ্ট? আয়ন সহজ হয়, হুটহাট দৌড় লাগায় মায়া। আয়নকে পাশ কাটিয়ে দৌড়ে চলে যেতেই পেছন থেকে মায়ার একটা হাত চেপে ধরে আয়ন। মায়া চমকে উঠে দ্রুত পিছনে ঘুরে তাকায়, নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা না করে বরং আশেপাশে তাকাচ্ছে হৃদ আছে কিনা সেটা দেখতে। আয়ন সন্দেহের দৃষ্টিতে তাকায়, বুঝতে পারে মায়ার ভয়ের কারণ। মায়া আয়নকে নয় বরং বিশেষ কাউকে ভয় পাচ্ছে, যার কারণে আয়নের সাথে সহজ হতে পারছে না মায়া। কিন্তু কে সে? কাকেই বা এতটা ভয় পাচ্ছে মেয়েটা? মায়াকে তো সার্বক্ষণিক চোখে চোখে রাখছে আয়ন, কোনো ছেলেকে আশেপাশে ঘেঁষতে দেয় না সে। তাহলে অবশ্য মায়ার আশেপাশে কোনো ছেলেকে আজ পর্যন্ত ঘেঁষতে দেখেও নি আয়ন। সব সময় মায়া কেমন একটা অদৃশ্য সিকিউরিটির বেড়াজালে থাকে। আয়নের ভাষ্যমতে আরাফ খান দিয়ে রেখেছে সেই সিকিউরিটি মায়ার জন্য। আয়ন কথা বলেছিল আরাফ খানের সাথে, তিনি বলেছেন মায়া সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না, তিনি আছেন। তারপরেও আয়ন মায়াকে চোখে চোখে রাখে সব সময়। কিন্তু সবারই সব কিছু পরেও কি কোনো কিছু আছে যেটা মায়াকে ভয় দিচ্ছে সময় সময়? কোনো কিছু কি তাদের চোখের আড়ালে রয়ে গেছে, যেটা চোখে পড়ছে না কারণ? মেয়েটা কাকে এতটা ভয় পাচ্ছে? কে সে? আয়ন সন্দেহপূর্ণতা নিয়ে ভরাট গলায় বলল। কি সমস্যা? কাকে খুঁজছো তুমি? মায়া নীরব। আয়ন পুনরায় একই প্রশ্ন করে বলল, কি হলো বলো, কাকে খুঁজছো তুমি? আমার কাছে আসাতে তুমি কি কাউকে নিয়ে ভয় পাচ্ছ মায়ু? মায়া এবারও নীরব। আয়ন সেদিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মায়া নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে ধীর কণ্ঠেই বলল, আমি স্কুলে যাব, ছাড়ুন আমায়। আয়ন কিছু একটা ভেবে হাতটা ছেড়ে দেয়। মায়া বিনা বাক্য ব্যয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করতে নেয়, কিন্তু তার আগে আবারও মায়ার হাত চেপে ধরে আয়ন। মায়া আতঙ্কে উঠে সাথে সাথে পেছনে ফিরে আবারও তাকায়। আয়ন আহত দৃষ্টিতে তাকায় মায়ার আতঙ্কিত মুখপানে। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ছুটির পর আমি তোমাকে নিতে আসব, কোথাও যাবে না, আমার অপেক্ষা করবে, কেমন? যাব না আমি আপনার সাথে, জানতো আপনি, ছাড়ুন আমায়। কথাটা বলেই মায়া আয়নের হাতটা ছাড়িয়ে প্রাণপণ দৌড় লাগালো স্কুল গেট ধরে। আয়ন পেছন থেকে আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার যাওয়ার দিকে।
হুটহাট মায়ার রূপ পরিবর্তন বিষয়টি আয়নের ওপর জোরালোভাবে প্রভাব ফেলছে। এই বিষয়টি কবে বুঝবে এই মেয়েটা? আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে, গাড়ি নিয়ে প্রস্থান করে সেখান থেকে। বৃষ্টি স্নানিত দিন, সারাদিন ঝুম বৃষ্টি হয়ে আকাশটা এখন পরিষ্কার, সূর্যটা কালো মেঘে ঢাকা, প্রকৃতি যেন বৃষ্টি স্নানিত গোসল করে সিক্ত ভেজা হয়ে আছে গাছগাছালি। রাস্তাঘাট সারাদিন ব্যাপী বৃষ্টির পানিতে থই থই করছে, কাদা কাদা হয়ে আছে রাস্তাবিহীন খালি জায়গাগুলো। ঘোলাটে দিন, আবারও ঝুম বৃষ্টি হওয়ার পূর্বাভাস। সময়টা 3টার কোঠায়, স্কুল ছুটি হয়েছে বেশ কিছুক্ষণ আগে। মেঘলা দিনে আয়ন নিজের ব্যস্ততার মাঝেও হসপিটাল থেকে 2 ঘন্টার ছুটি কাটিয়ে এসেছে মায়াকে বাসায় ড্রপ করতে। যথারীতি দ্রুত গাড়ি চালিয়ে মায়াকে নিয়ে খান বাড়ির গেট ধরে ঢোকে। পুরো রাস্তায় আয়ন নিচ থেকে চুপ করেছিল, মায়াও কোনো কথা বলেনি। আয়ন গাড়ি নিয়ে খান বাড়ির গেট পার হয়, মায়াকে মধ্য রাস্তায় নামায়, কারণ সে ফিরে যাবে, তাই এখানেই গাড়ির পার্ক করতে হবে কোথাও। সামনে কাদা মাটিতে টইটম্বুর হয়ে আছে বৃষ্টির জন্য, গাড়ি ঘোরাতে সমস্যা হবে বিধায় মায়াকে বলে এখান থেকে নেমে বাসার ভেতরে যেতে। সে গাড়ি পার্কিং করে আসছে 2 মিনিটের ভেতর। আয়নের কথা অনুযায়ী মায়া বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়, কাঁধে ব্যাগ চাপিয়ে গাড়ি থেকে নেমে সামনে হাঁটা ধরে। বাড়ির সামনে বাগানের রাস্তাটা পার হয়ে খানবাড়ির ভেতরে প্রবেশ করতে হবে। আয়ন সময়টা দেখে নেয়, তার হাতে আরও 1 ঘন্টা 20 মিনিট সময় আছে। একেবারে লাঞ্চ করে তারপর ফিরবে হসপিটালে। আয়ন দ্রুত গাড়ি ঘোরায় পার্কিংয়ের উদ্দেশ্য। ভেজা রাস্তায় মায়া 2 হাতে নিজের সালোয়ারের 2 পাশ আঁকড়ে ধরে উঁচু করে সাবধানে পা ফেলছে, কাঁধে ব্যাগ চাপিয়ে। দৃষ্টি ও মনোযোগ সবই রাস্তার পথ চলার ওপর। মনোযোগের মধ্য দিয়ে হঠাৎই পেছনে থেকে বিকট শব্দ কানে আসতেই ভয়ে লাফিয়ে ওঠে মায়া। দ্রুততার সঙ্গে পেছনে তাকাতেই চোখে পড়ল ব্রাউন কালারের ব্যাম্বু শক্তপোক্ত কুকুরটিকে। ঘেউ ঘেউ শব্দ করে দৌড়ে আসছে মায়ার দিকে। মুহূর্তে মায়ার চোখ উল্টায়। খান বাড়িতে বিশাল কুকুরের আমদানি কখন হলো? খান বাড়িতে তো কখনো কুকুর টাইপ কিছু দেখেনি সে, তাহলে কার এই মোটা তাজা অসভ্য কুকুরটা? মায়া ভয়ে উত্তেজিত হয়ে কাঁধের ব্যাগটি ফেলে চিৎকার করে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রাণপণ দৌড় লাগায় সামনে। আপাতত জানটা বাঁচাতে চায় কুকুরের হামলা থেকে, বাকিটা পরে দেখা যাবে এই অসভ্য কুকুরটি কার কী লাগে। মায়ার পেছন পেছন কুকুরটিও দৌড়াচ্ছে। অলিম্পিক দৌড় প্রতিযোগিতায় কে কার থেকে কতটা এগিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতা নিয়ে এই মুহূর্তে মহাব্যস্ত মায়া ও কুকুরটির মধ্যে। দুজনই প্রাণপণ দৌড়াচ্ছে, কেউ ধরতে তো কেউ নিজের প্রাণ বাঁচাতে। সেই রাস্তার পাশে দাঁড়িয়ে হালকা সামনের দিকে ঝুঁকে বোতল থেকে পানি ঢেলে নিজের চোখে মুখে ছিটাচ্ছে রিত। বিশেষ একটা কাজের জন্য কাল মধ্যরাতে বাংলাদেশে আসতে হয়েছে তাকে। 1 ঘন্টা রেস্ট নিয়ে কাল রাতেই বের হতে হয়েছিল রিতকে। নিজের কাজটি সম্পন্ন করে মিনিট 5 হলো নিজের বাড়িতে ফিরেছে সে। এখনও নিজের পরিবারের কারো সাথে কথা বা দেখা হয়নি তার। আপাতত চোখে মুখে পানি ছিটিয়ে হালকা ফ্রেশ হয়ে ভেতরে যাবে। গায়ে কালো পোশাক চড়ানো, কালো প্যান্টের সাথে কালো শার্ট ইন করা, শার্টের হাতা দুটো টেনে গোটানো কনুই অবধি, বাম হাতের কনুইয়ের নিচে আড়াআড়িভাবে টেনে কাটা ছেঁড়া দাগ। অনেকটা সময় আগেই কাটায় সেখানটায় রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে, কিন্তু হৃদের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে নিজের কাজে মগ্ন। হঠাৎ করে মেয়েলি চিৎকার কানে ভেসে আসে। হৃদ থামে, বোতলটা চেপে ধরে, কপাল কুঁচকে পেছনে ঘুরে তাকায়। দৃষ্টি মেলে ঠিকঠাক সামনে দেখার আগেই হৃদের চওড়া প্রশস্ত বুকে হামলে পড়ে কেউ। আকস্মিক ঘটনায় হৃদ নিজের ব্যালেন্স হারিয়ে গিয়ে পরে পিছনের প্যাক কাদায়। সাথে সাথে মায়াও পড়ে হৃদের বুকের ওপর, কিন্তু এতে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। মায়ার কপাল গিয়ে ঠেকে হৃদের ঠোঁটের ওপর। অনাকাঙ্ক্ষিতভাবে হওয়া চুম্বনটির জন্য কেউই প্রস্তুত ছিল না। বিষণ্ণে হৃদ বিষয়টি বুঝে ওঠার আগে মায়া আবারও দ্রুততার সঙ্গে উঠতে চায় হৃদের বুকের ওপর থেকে, কিন্তু এবারও কপাল সহায় হলো না মায়ার। পেছনে দাঁড়িয়ে থাকা কুকুরটির ঘেউ ঘেউ করে ওঠে মায়াকে তাড়ায়। মুহূর্তেই আবারও কাদায় পা স্লিপ করে সাথে সাথে মুখ থুবড়ে পড়ে হৃদের বুকে। এবার মায়ার কপাল নয় বরং গাল ঠেকে হৃদের ঠোঁটে।
বিষয়টি 2 সেকেন্ড দীর্ঘ হতেই মায়া দ্রুততার সঙ্গে কুকুরের ভয়ে মুখ লুকায় হৃদের গলায়। হৃদের শার্টের কলার 2 হাতে আঁকড়ে ধরে, কিন্তু পেছন থেকে কুকুরটি শব্দ তুলে ঘেউ ঘেউ করেই যাচ্ছে। এতক্ষণ বিষণ্ণতায় বিষয়টি বোধগম্য না হলেও হৃদ এখন বুঝতে পারছে কি হচ্ছে তার সাথে, কেন বা মেয়েটি তার বুকে আশ্রয় নিয়েছে। কিন্তু মেয়েটির বোকামির জন্য বাজে পরিস্থিতির শিকার হতে হয়েছে তাকে। অনাকাঙ্ক্ষিতভাবে ফ্রিতে চুমু খাওয়ার কাহিনীও ইতিমধ্যে ঘটে গেছে তার সাথে। হৃদের বিরক্তি বাড়ে। মেয়েটি সাপের মতো পেঁচিয়ে আছে তার বুকের ওপর। হৃদ মাথাটা উঁচু করে কুকুরটিকে ধমকের সুরে বলল, ডোন্ট শাউট, জাস্ট গো। হৃদের ধমকে লেজ গুটিয়ে চুপচাপ বসে পড়ে কুকুরটি। হৃদ সেদিকে রাগী দৃষ্টিতে তাকাতেই মুহূর্তে দৌড়ে চলে যায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে কুকুরটি। হৃদ কাদায় হাত ডুবিয়ে উঠে বসতে চায় মায়াকে নিয়ে, কিন্তু মায়ার নড়চড় নেই। হৃদের বিরক্তির সাথে সাথে রাগে বাড়ে। মায়া বাহু টেনে পাশে বসায় হৃদ। কাদা মাখা শরীর নিয়ে উঠে দাঁড়িয়ে সেদিকে চোখ বোলায়। গা ঘিন ঘিন করে ওঠে কাদা দেখে। গায়ে শার্ট ঝাড়তে ঝাড়তে বেখেয়ালি চোখে পড়ে সামনে। দৃষ্টি ফিরিয়ে নিতে গিয়েও থমকে যায় সেদিকে। মুহূর্তেই কপাল কুঁচকে আসে হৃদের। কুচকানো দৃষ্টি স্থির হয় মায়ার দিকে। কয়েক সেকেন্ড সময় নিয়ে মায়াকে চেনার চেষ্টা করে। মেয়েটিকে তার চেনা পরিচিত মনে হচ্ছে। দম নিয়ে কিছুটা সময় মায়ার দিকে তাকিয়ে থাকে। মায়াকে চিনতে পেরে যেন মুহূর্তে চমকে ওঠে হৃদ। সাথে সাথে চোখ আওড়ায় মায়ার পরিবর্তিত শরীরের দিকে। মায়া ছোট্ট নেই। মায়ার বাড়ন্ত শরীরের গঠন জানান দিচ্ছে সে কুমারী মেয়েতে রূপান্তরিত হয়েছে মাত্র। সাদা স্কুল ড্রেসটিতে কাদা মাটিতে টইটুম্বুর হয়ে আছে। চোখ দুটো স্থির হৃদের মুখপানে। সব ভুলে হাঁ হয়ে তাকিয়ে আছে হৃদের দিকে। হয়তো হৃদের পরিবর্তনটাও মায়ার মন নাড়িয়েছে, তাই নিজের ভয়টা এক মুহূর্তের জন্য ভুলে হাঁ করে তাকিয়ে আছে সেদিকে। হৃদ আগের মতোই লম্বা থাকলেও এখন খানিকটা প্রশস্ত হয়েছে, অনেকটা মোটাও হয়েছে। হৃদের চওড়া বুকে যেন আরও চওড়া হয়েছে এই 2.25 বছরে। চোখে মুখে গম্ভীরতা ভাবটা যেন এবার স্পষ্ট ফুটে উঠেছে তার। ফর্সা ত্বক যেন আরও উজ্জ্বল হয়ে গেছে। চোখে মুখে সৌন্দর্য যেন তুমুল হারে বৃদ্ধি পেয়েছে। হৃদ কপাল কুঁচকে মায়াকে নিজের দিকে হাঁ করে তাকাতে দেখে মুহূর্তেই নিজের গায়ের শার্ট ঝেড়ে বলে ওঠে, এখনো স্বভাব চেঞ্জ হয় নাই, সে আগের মতোই রয়ে গেলে। ছেলে দেখলে ডলাডলি ঘেঁষাঘেঁষি করতে মন চায় তোমার। শরীরের ধাঁচ এখনো কমে নাই, কমার কোথাও না, পরিবর্তন হচ্ছে। আর এর জন্য তোর কাউকে না কাউকে প্রয়োজন, তাই না? নষ্টামির জন্য অবশেষে আর কাউকে খুঁজে পেলি না বুঝি? হৃদের কথার মানে বুঝতে পেরে মুহূর্তেই ফুপিয়ে কেঁদে ওঠে মায়া। মাথা নিচু করে হৃদের সামনে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে পড়ে। কোনো কিছু ইচ্ছাকৃতভাবে হয়নি, তারপরও হৃদ মায়াকে নষ্টামের উপাধি দিচ্ছে। মায়া কখনো চায় না হৃদের সামনে পড়তে, কিন্তু তারপরও ভাগ্য সহায় না হয় অনাকাঙ্ক্ষিতভাবে একে অপরের মুখোমুখি হতে হয় তাদের। মায়া কেঁদে ওঠে। আপাতত হৃদের থেকে নিজেকে বাঁচাতে চায়, চলে যেতে চায় হৃদের চোখের সামনে থেকে, কিন্তু সে নিরুপায়। হৃদের সামনে থেকে একা যেতেও ভয় পাচ্ছে সে। যদি হৃদ রাগের বশে আঘাত করে তো? মায়ার কান্নার মধ্যে দিয়ে আয়ন দৌড়ে আসে সেদিকে। হৃদকে চোখের সামনে দেখতে পেয়ে খুশিতে মুহূর্তেই ঝাঁপতে ধরে আয়ন। এবার কাদায় খানিকটা মাখো মাখো হয় আয়ন নিজেও, কিন্তু তখনও হৃদের রাগান্বিত দৃষ্টি মায়াতে স্থির করা ছিল। আয়ন হৃদকে ঝাঁপতে ধরা অবস্থায় খুশিতে বলে ওঠে, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কোথায় ছিলি তুই? জানিস কতটা টেনশনে ছিলাম তোকে নিয়ে সবাই। নানুমা তোর নিখোঁজ হওয়াতে সুস্থ হয়ে পড়েছে। কোথায় ছিলি এতটা মাস তুই? এতটা মাসের মধ্যে কি একটা কল করার প্রয়োজন হলো না তোর? কথাগুলো বলেই হৃদকে ছাড়ে আয়ন। সোজা হয়ে দাঁড়িয়ে হৃদের কাঁধে এক হাত রাখে, আবারও বলল, তোর ফিরে আসার খবরটা শুনলে নিশ্চিত নানুমা পাগল হয়ে যাবে খুশিতে। দাঁড়া, আমি ডেকে দিচ্ছি নানুমাকে। কথাটা বলেই আয়ন দাঁড়িয়ে থাকে। কাদা ছেড়ে পরপর কয়েকবার ডাক লাগায় হেনা খানের উদ্দেশ্যে। ঘাড় ঘুরিয়ে আবারও হৃদের দিকে তাকায়। হৃদকে চোখ আউড়িয়ে পর্যবেক্ষণ করতেই চোখ পড়ল হৃদের নাজেহাল অবস্থাটা। সাথে সাথে চমকে উঠল আয়ন। কি রে, তোর এই অবস্থা কেন?
কাদায় মাখো মাখো হয়ে আছিস যে, পড়ে টরে গেছিস নাকি কোথাও? হৃদ নিজের দৃষ্টি সরিয়ে আয়নের উপর স্থির করে। আয়নের সুন্দর মুখখানা নিজের দৃষ্টি বুলিয়ে নেয়। আয়নের কথার উত্তরে বলে উঠল, হ্যাঁ গেছি পরে, কিছু প্রতিবন্ধীর জন্য রাস্তাঘাটে অনিরাপদ নিষ্কাশন। যা বলছিস, হৃদ খানও বুঝি নিজের ব্যালেন্স হারায় কখনো কখনো? শুনে শান্তি লাগলো। তা কিভাবে পড়লি শুনি? তোর প্রতিবন্ধীটাকে তো একটা ধন্যবাদ দেওয়া ফরজ হয়ে গেছে আমার ভাই। তো কথাগুলো বলতে বলতে থেমে যায় আয়ন। পাশে কাদা শরীর নিয়ে মায়াকে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে দেখে বুকের ভেতরটা মুহূর্তে মোচড় দিয়ে ওঠে আয়নের। হৃদকে ছেড়ে সাথে সাথে মায়ার হাত টেনে ধরে। উত্তেজিত গলায় সাথে সাথে বলে ওঠে, কি হয়েছে মায়ু? কান্না করছো কেন তুমি? পড়ে গিয়েছিলে তুমিও? ব্যথা পেয়েছো কোথাও? দেখাও দেখি আমাকে। হৃদ কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। দুজনার ভাব বোঝার চেষ্টা করে। আয়নের প্রশ্ন করার মধ্য দিয়ে ততক্ষণে হেনা খান উপস্থিত হয় সেখানে। হৃদকে দেখে কোনো কিছুর চিন্তা না করে খুশিতে কান্নায় চাপতে ধরে হৃদকে। হৃদ বেঁচে আছে, সশরীরে হেনা খানের সামনে দাঁড়িয়ে আছে। সবটাই যেন হেনা খানকে গুলিয়ে দেয় নিজের মাঝে। হৃদ ঠাঁই জায়গায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে গম্ভীর ভাব তার। আয়ন আর কোনো প্রশ্ন করতে পারেনি মায়াকে। হঠাৎ হেনা খানের আগমনের জন্য মায়ার একটা হাত চেপে ধরে পাশে দাঁড়িয়ে পড়ে আয়ন। মায়া নির্বাক হয়ে চোখে তুলে তাকায় সেদিকে। সাথে সাথে চোখাচোখি হয় হৃদের সামনে। হৃদ কপাল কুঁচকে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়া হৃদের ভয়ের সাথে সাথে আয়নের আঁকড়ে ধরে রাখা হাতটা নিজের অন্য হাতে চেপে ধরে। হৃদের চোখের সামনে থেকে সরে গিয়ে আয়নের পেছনে গিয়ে লুকায় মুহূর্তে। আয়ন চমকে ওঠে, ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকায়। মায়াকে নিজের কাছে আশ্রয় নিতে দেখে মুহূর্তে প্রশান্তির ঢেউ বয়ে যায় আয়নের বুকে। এই প্রথম মায়া নিজ থেকে আয়নের হাতটা চেপে ধরেছে। মায়ার প্রথম ছোঁয়া। আয়ন মায়ার ভয়ের কারণটা বুঝে শক্ত হতে চেপে ধরে রাখে মায়ার হাতটি, যার অর্থ, মায়ু ভয় পেও না, আমি আছি তো তোমার কাছে। হৃদ কপাল কুঁচকে দুজনের হাতের দিকে এক পলক দৃষ্টি বোলায়। স্বাভাবিক ভঙ্গিতে নিজের দৃষ্টি সরিয়ে স্থির করে হেনা খানের ওপর। তিনি কান্নারত অবস্থায় হৃদের বুকে লেপ্টে আছে। হৃদ বিরক্তির দীর্ঘ নিঃশ্বাস টেনে নিজের স্বাভাবিক করে বলে উঠল, দাদি ক্ষুধা লেগেছে, খাবার দাও আগে, হাতে সময় কম, সন্ধ্যায় ফিরতে হবে আমাকে। হৃদের কথায় চমকে ওঠে হেনা খান। হৃদ আস্তে নাস্তে আবারও ফিরে যাবে কথাটা শুনে মুহূর্তেই কান্নার বেগ বাড়ে হেনা খানের। আয়ন হতবাক হয়ে সঙ্গে সঙ্গে বলল, তোর মাথা ঠিক আছে হৃদ? প্রায় 2 বছর পর আসলি বাংলাদেশে, নিজের বাড়িতে। অন্তত 2টা দিন থেকে যা পরিবারের সবাই কথা চিন্তা করে। তা না করে তুই 2 ঘন্টায় ফিরে যেতে চাস? পরিবার কি এতটা মূল্যহীন তোর কাছে? কোনো দাম নেই কারো? হৃদ বিরক্তির চোখ তুলে তাকায় আয়নের দিকে। এই ইমোশনাল কথাবার্তা মোটেও তার পাল্লাই পড়ে না। ইমোশনাল হওয়া মানেই টোটালি ওয়েস্ট অফ টাইম, এছাড়া অন্য কিছু নয়। ততক্ষণে হেনা খানও কান্না জড়িত গলায় হৃদের ওপর অধিকার খাটিয়ে বলল, তুই কোথাও যেতে পারবি না, আমি যেতে দিব না তোকে, কখনো নয়। এবার থেকে তুই তোর সব কাজ বাংলাদেশে থেকে করবি, আমাদের সাথে এই বাড়িতে থেকেই করবি। আমার সাথে থাকতে হবে তোকে, 2 দিন নয়, সব সময় থাকতে হবে তোকে আমার সাথে। হেনা খানের কথায় হৃদের বিশেষ একটা ভাবান্তর হলো না, বরং নিজের তেজি ভাবটা বজায় রেখে কাট কাট গলায় বলল, দাদি, প্রথমত আমার ক্ষুধা পেয়েছে, কাল রাত থেকে না খেয়ে আছি, তাই আগে খাবো। তারপর লাস্ট 2 ঘন্টা তোমাদের সাথে কাটাবো। 6টায় আমার ফ্লাইট। আমাকে ঠিকঠাক যেতে দিলে সপ্তাহে একবার হলেও কল করে নিজের অবস্থান জানাবো। কিন্তু আমাকে যদি থাকার জোরাজোরি করো, তাহলে নেক্সট 2 ইয়ার্স কোনো রকম যোগাযোগ করবো না তোমাদের সাথে। তার সাথে টানা 5 বছর বাংলাদেশে আসবো না। বাংলাদেশে আমার জন্য অসহ্য লাগে দাদি, তাই বাড়িতে থাকা অসম্ভব। এবার তুমি ঠিক করো, তুমি কি করবে? আমাকে খাইয়ে ঠিকঠাক বিদায় দিবে, নাকি জোরাজোরি করে আমাদের সাথে নিজেদের যোগাযোগটা বিচ্ছিন্ন করবে, কোনটা? হেনা খান মুহূর্তেই থমকে যান। হৃদ ঘাড় তারা মানুষ, নিজের কথাতে আটকে থাকবে, কারো কষ্ট কখনোই চোখে পড়ে না তার। হেনা খানের বুক ভার হয় চাপা কষ্টে, মুখ ফুটে হৃদকে কিছু বলতেও পারছে না, হিতের বিপরীতে হয়ে যাবে বললে। তাই তিনি নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছেন হৃদের দিকে তাকিয়ে থেকে।
পাশ থেকে আয়ন হৃদের এমন খাপছাড়া কথায় রাগান্বিত কণ্ঠে বলল, রিত, তোর সমস্যা কি? হ্যাঁ, কি হয় অসুস্থ মানুষটার সাথে 2টা দিন কাটাতে তোর? এতটা বেপরোয়া কেন তুই? 2টা দিন সময় হয় না তোর কারো জন্য? কাউকে হারানোর ভয়ে কি বুক কাঁপে না তোর? আয়নের কথায় চাপা রাগ নিয়ে তীর মেজাজে বলল হৃদ। না, কাঁপে না বুক। দুনিয়ার কোনো কিচ্ছু হারানোর ভয় নেই আমার। মানুষ নিজের প্রয়োজনে বেঁধে একে অপরের সাথে জড়িয়ে সেটা হারানোর জন্য নিজের ভয়কে সৃষ্টি করে। আমার নিজেকে ছাড়া কাউকে প্রয়োজন নাই বলে আমি বেপরোয়া মানুষ। আর কিছু? বিগত 5 মাস ধরে নিজেকে কেমন একটা ঘরবন্দি নজরবন্দি লাগছে আমার। আমি নিঃশ্বাস তো নিচ্ছি খোলা আকাশের নিচেই, তবে আমার মনে হচ্ছে আমার নিঃশ্বাসদাতা অন্য কেউ। আমার দেখা দুনিয়াটা যেন ছোট হয়ে আসছে ক্রমশই, যেন কারো নজর বন্দিনী হয়ে আছি আমি প্রতি মুহূর্ত। আটকা পড়েছি কোনো অদৃশ্য শিকলে। এটা আমার কেমন অনুভূতি? এমনটা আমার কেন মনে হচ্ছে? এই বিষয়টা সম্পূর্ণ বুঝে উঠতে পারছি না আমি, তবে এমনটা ধারণা আমার। শুধু ধারণা হলেও চলতো, আমি মেনে নিতাম সব কিছু, কিন্তু বিষয়গুলো আমার ধারণার থেকেও কয়েক গুণ এগিয়ে, কারণ বিষয়গুলো বাস্তব। আমার চেনা পরিচিত দুনিয়াটা পাল্টে যাচ্ছে দিন বা দিন। ছোট থেকে আরও ছোট হয়ে যাচ্ছে সেই পরিচিত দুনিয়াটা। কে পাশে আছে কে নেই তা জানি না, তবে অদৃশ্য কিছু সব সময় নিজের পাশে ফিল করি আমি। আমার ফিল করার মাত্রাটা খুবই ছোট, সব কিছু ঠিকঠাক বুঝে উঠতে পারি না সময় সময়, কিন্তু এই অদৃশ্য সেগুলোর ব্যাপারটা আমি 100% কারণ এতদিন এই বিষয়গুলো বুঝতে না পারলেও বিগত 5 মাস ধরে বিষয়গুলো আমি বেশ বুঝতে পারছি। এখন কি আমি নিজ থেকে বুঝতে পারছি, নাকি অদৃশ্য কেউ আমার স্বেচ্ছায় বোঝাচ্ছেন তার উপস্থিতি? সেই বিষয়টাও আমার কাছে এখন ধোঁয়াশা। তবে এবার তার বোঝানোর মাত্রাটা তীব্র থেকে তীব্র হচ্ছে দিন বা দিন। আজকাল আমার মনে হচ্ছে আমি কতটা নিঃশ্বাস নিব সেটাও অন্য কেউ ঠিক করে দিচ্ছে। কার সাথে কতটা মেশা উচিত, কতটা কথা বলবো, সব কিছুই তার হাতে। আমার এই অনুভূতিগুলো কারোর সাথে শেয়ার করতে পারছি না আমি, তাই ভাঙা হাতে ডায়েরির পাতায় নিজের অনুভূতিগুলো ব্যক্ত করলাম আমি। খানবাড়িতে আছি বিগত 2 বছর 4 মাস হলো আমার। 1 বছর 11 মাস অবধি সব কিছু ঠিকঠাকই ছিল আমার জীবনে। কারো উপস্থিতিটা তেমন একটা বুঝতে পারিনি আমি, আর না কারো বন্দিনী মনে হয়েছে নিজেকে। কিন্তু বিপত্তি ঘটে বিগত 5 মাস নিয়ে। আমি ঠিকঠাক থেকেও নিজেকে ঠিক রাখতে পারছি না। আমার সব কিছুতেই অদ্ভুত রকমের ছোঁয়া পাই। শুধু অদ্ভুত বলে ভুল হবে, হাড় কাঁপানো টাইপ অদৃশ্য কিছুর ঘটে আমার সাথে। মনে বারবার উকি দেয় একটাই উক্তি, ব্যক্ত হয় অদৃশ্যকে নিয়ে কিছু বাক্য। মনে হয় সামনে থেকেও অদৃশ্য, যা হাতে পেয়েও শূন্য, যেটা বাস্তব দেখেও মনে হয় কাল্পনিক চিত্র। কেউ নেই চারপাশে, থেকেও নেই কারো উপস্থিতি বুঝেও ধোঁয়াশা মনে হয় আমার। এই অদ্ভুত সব কিছুই আমায় ভীষণভাবে ডিস্টার্ব করে। মাঝে মাঝে তো নিজেকে এলিয়ান টাইপ মনে হয় আমার, অথবা তার চাইতেও বিশেষ কিছু কারণ আছে তার। আম, আমার হাতে জাদু না থাকলেও আমার সাথে সব কিছু জাদুর মতোই হয়ে যাচ্ছে আজকাল। যা চাইলাম তাই মুহূর্তেই হাজির। তার জন্য জাদুর কাঠি ঘোরাতেই হয় না আমার, হাতে কলমে একটা লিস্ট লেখাই যথেষ্ট। সেই লিস্ট দাদির হাতে পৌঁছানোর আগে তার মধ্যে লেখা জিনিসপত্র আমি অবধি পৌঁছে যায়। মুখ ফুটে দাদিকে বলতে হয় না কোনো কিছু, শুধু নিজের রুমে বসে হাতে কলমে লিস্ট বানালেই হয়। লিস্টে যা চাইলাম তাই পাইলাম, তাতেই আমি জাদু ছাড়া এলিয়েন হয়ে গেলাম। আমার সর্বত্র পাওয়ার খানবাড়ির ভেতর চলে, বাইরে নয়। চাইলেও আগের মতো হুটহাট খানবাড়ি থেকে বাইরে বের হয়ে যেতে পারি না আমি কারোর সাথে, ঘটা করে দিন তারিখ করেও যেতে পারি না। পরিবারের কারোর সাথে বাইরে গেলে উল্টো তারা কোনো না কোনো ঝামেলায় পড়ে যায়, যার কারণে বাধ্য হয়ে উল্টো পথে বাসায় ফিরতে হয় আমাদের। কিন্তু এই ঝামেলাগুলো সেদিনই হয় যেদিন আমি বাসা থেকে বের হই কারোর সাথে, নয়তো বাকি দিনগুলো যথাযথ স্বাভাবিকভাবেই চলে যায়। কারো কোনো সমস্যা হয় না, সবাই দিব্যি বাইরটুক ঘর হতে পারে, ঝামেলাবিহীন সুন্দরভাবে চলাফেরা করতে পারে। সব সমস্যা শুধুমাত্র আমার বাইরে যাওয়াকে ঘিরে। প্রথম প্রথম বিষয়গুলো আমি বুঝতে পারিনি, কিন্তু পরপর কয়েকবার হওয়াতে বুঝতে পারলাম বিষয়টা। শতভাগ নিশ্চিত হওয়ার জন্য স্বেচ্ছায় কয়েকবার ট্রাইও করেছিলাম, ফলাফল একই এসেছিল, তাই নিশ্চিত হলাম আমি। মনের কথাগুলো হাতে কলমে লিখে থামে মায়া। বুক ফুলিয়ে শ্বাস নেয়, চোখ বন্ধ করে নিজেকে স্থির করে। কিশোরী বয়সের নতুন নতুন অনুভূতি এই অদৃশ্য মানবকে ঘিরে মায়া।
নিজের অনুভূতিটা ঠিক করে বুঝে উঠতে পারছে না মায়া। ভয়, বিরক্তি, ভালো লাগা, সেই সাথে চাপা রাগের সংমিশ্রণে এক অনুভূতি সৃষ্টি হয়েছে মায়ার এই অদৃশ্য মানবকে ঘিরে। মায়া চোখ মেলে তাকায় সামনে, দৃষ্টি শূন্যতে ভাসমান। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে পুনরায় স্থির হয় লেখনীতে। ভাঙা হাতে আবারও লেখা শুরু করে। আমার জীবনের পিছনে ফেলে আসা খান বাড়িতে কাটানো বিগত 5 মাসে আমি অনেকটাই ডিস্টার্ব হয়েছি। আবার অদ্ভুত কিছু ফিলও করেছি। স্কুলের প্রথম লাভ লেটার রবিন থেকে পাওয়া আমার একসেপ্ট করিনি, তবে সেদিনের ঘটনার পর থেকে রবিন ও তার গ্যাংকে আমি দ্বিতীয় দিন আর গিয়ে স্কুলে পাইনি। তারা কোথায় আছে তাও জানি না। সেকেন্ড লেটার আমি 10ম শ্রেণীর সিনিয়র ভাইয়া থেকে পেয়েছিলাম। সেটা হৃদ ভাইয়ার হাতে যাওয়ার পর কি হয়েছিল তাও জানি না। তবে আমি সুস্থ হয়ে স্কুলে গিয়ে সেই সিনিয়র ভাইয়াকে আর দেখিনি স্কুলে কোথাও। আজ পর্যন্ত আমার অজানা সেই সিনিয়র ভাইয়াটা কোথায় আছে সেটা আমি জানি না। আমিও খোঁজ করিনি কখনো, কিন্তু সেদিনের পর থেকে হৃদ ভাইয়ার ভয়ে আমিও কোনো ছেলেকে নিজের পাশে ঘেঁষতে দিইনি। গুটিয়ে নিয়েছিলাম আমি নিজেকে। তবে আমার স্বাধীনতা, চলার স্বাধীনতা ছিল পরোক্ষভাবে। কিন্তু বিগত 5 মাস ধরে হচ্ছে তার উল্টোটা। স্বাধীনতা তো দূরে থাক, যদি কোনো ছেলে মানুষ নিজ থেকে আমার সাথে কথা বলতে আসে, ঠিক তার 2 মিনিটের ভেতর তৃতীয় পক্ষ হয়ে কেউ না কেউ সেখানটায় এসে আমাকে তার সামনে থেকে ইনিয়ে বিনিয়ে ছলে বলে নিয়ে যাবে ঠিকই, কিন্তু দ্বিতীয় দিন সেই মানুষটাকে আর চোখে দেখতে পাই না আমি। বাসা থেকে কোথাও যেতে পারি না, সেটা আগেও বলেছি। দাদা দাদি আমাকে কোথাও যেতে দিলেও অদ্ভুত কোনো কারণে আমি যেতেই পারি না। আটকা পড়ি খান বাড়িতেই, সেটাও বলেছি। শপিংয়ে যেতে চাইলে পর মুহূর্তেই আমার শপিংয়ের জিনিসপত্র বাসায় হাজির থাকে আমার করা লিস্ট অনুযায়ী, সেটাও বলেছি। কিন্তু এই সব কিছু কে করে আমার জন্য, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। কেন করে, কি চাই তার, কি হবে আমাকে নিজের বন্দিনী বানিয়ে? এমন হাজারো প্রশ্ন মাথায় দলা পাকিয়ে আসে প্রতি মুহূর্ত। বলার মতো উপযুক্ত কাউকেই পাচ্ছি না। বলতে গেলে অনেকটা ভয় শেয়ার করতে পারছি না আমার বিষয়গুলো। কারণ কারো নজর আমার উপর থাকে সব সময়। যাকে বলবো তার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই ভয়ে সিটিয়ে থাকি আমি সবসময় নিজের মধ্যে। নিজের ভেতরও চেপে রাখতে পারছিলাম না, তাই ডায়েরিতে বহিঃপ্রকাশ করলাম। প্রথম প্রথম ভাবতাম হয়তো দাদাভাই আমার কাজগুলো করে দেয়, কিন্তু পরে পরে বুঝলাম দাদাভাই নয়, অন্য কেউ করে দেয় আমার কাজগুলো। ডেলিভারি জিনিসপত্র দাদাভাইয়ের অফিসের একজন মেয়ের সেক্রেটারি নিয়ে আসে। পার্সেলগুলো দিয়ে বিনা বাক্য ব্যয়ে চলে যায় সব সময়। দাদা দাদি মনে করে মেয়েটা আমার কথাতে জিনিসপত্রগুলো নিয়ে আসে আমার জন্য, কিন্তু আমি যে সেই মেয়েটাকেই চিনি না সেটা বোধগম্য নয় দাদা দাদি। পার্সেল দেয়া নিয়ে ওনারাও চিন্তিত নয়, আর আমি মনে করতাম দাদাভাই হয়তো নিজ থেকে আমার জন্য এইসব নিয়ে আসতো। কিন্তু বিগত 5 মাসে আজ বুঝতে পারলাম দাদাভাই আমার জন্য কখনোই এইসব অর্ডার করতো না। বরং অবশেষে তিনি আজ আমাকে নিজ থেকে জিজ্ঞেস করলো পার্সেল কি, কি আছে পার্সেলে, কি আনিয়েছি আমি। ফিহাপুর সাথে শপিংয়ে না গিয়ে বাসায় এসে বসে অনলাইনে কেন অর্ডার করি আমরা? চমকে উঠলাম আমি। দাদাভাইয়ের কথায় হতভম্ব হয়েছিলাম আমি তখন। আমার কাছে কোনো ফোন নেই, ফোনের কোনো কিছু সম্পর্কে আমি অবগতও নই আজ পর্যন্ত। সবচেয়ে বড় কথা হলো আমার জন্য ফোন শব্দটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই খান বাড়িতে। সেখানে আমার দ্বারা অনলাইন অর্ডার করে সেটা তো ছিল আকাশ কুসুম স্বপ্ন। দাদাভাই ভেবেছিল আমি ফিহা আপুকে দিয়ে অনলাইন অর্ডার করাতাম, তাই ওনার প্রশ্ন করা। কিন্তু এই বিষয়গুলো ভীষণভাবে দলা পাকিয়ে আসে মাথার মধ্যে। ভয় পাচ্ছিলাম নিজের মাঝেই। এতদিন ধরে আমি কার পার্সেল রিসিভ করছিলাম তাহলে? আর কেই বা আমাকে আমার লিস্ট করা পার্সেলগুলো পাঠাতো? সব কিছুই ধোঁয়াশা ছিল আমার কাছে, ভীষণ ঘোলাটে। মায়ার হাত আবারও থামে। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও গুটি অক্ষরের ডায়েরির পাতায় কঠিন হাতে শুধালো। আমি জানতে চাই অদ্ভুত মানুষ আপনি কে? হয় আপনি আমার সামনে আসুন, নয়তো আমার ডিস্টার্ব করা বন্ধ করুন। আমি ডিস্টার্ব হচ্ছি। আপনি ময় ডিস্টার্ব। আপনি অদ্ভুত, অদ্ভুত সব কাজ আপনার। স্বাধীনতা চাই আমার, আমায় যেতে দিন। আমি বন্দি হতে চাই না কারো হাতে, আপনারও না। কথাগুলো লিখে হাত গুটিয়ে নেয় মায়া। নীল ডায়েরিটা বন্ধ করে ভাঁজ করে তুলে রাখে ড্রয়ারে। অদ্ভুত মানুষের কথা কাউকে বলতে পারছে না সে। মনের মধ্যে খচখচ করছে ভীষণভাবে। কাউকে না কাউকে বলা প্রয়োজন। খান বাড়ির কাউকে বলতে পারছে না ভয়। যদি হিনা খান শুনে রেগে যায়। এতটা দিন বিষয়গুলো না বলার জন্য, কিন্তু এতদিন বিষয়গুলো মায়ার কাছে ধোঁয়াশা ছিল।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।